আমার এবারকার ঘটনাটা বেশ একটু আরেকটু অদ্ভুত ধরনের ঘটনা। এটার প্লটটা হচ্ছে, আমরা ঈদে সাধারণত অন্য সবার মতোই গ্রামে একত্র হই, আমরা খালাতো ভাইয়েরা, কাজিনরা যারা আছি আমরা, এবং হই হুল্লোড় সাধারণত হয়। তো আমরা একবার এরকম বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমরা সাধারণত নানু বাড়িতে উঠি। তো তখন আবার অন্যান্য আত্মীয় স্বজনও ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অঞ্চলে, এই গ্রামেই হয়তো কয়েকটা গ্রাম পর বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেখানেও আমরা যাই, সেখানে আমাদের প্রচুর আত্মীয় স্বজন থাকে। তো কিন্তু একটা বাড়িতে গিয়ে আমরা বেশ মজা পাই, ছোট থেকে সেখানে যাচ্ছি। তো এখন অবশ্য যাওয়া হয় না। সেটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের দাদা বাড়ি। তো সেখানে আমিও গিয়েছিলাম, এবং সেখানে আমাদের যে ঘটনাটা ঘটেছিল সেখানে আমিও একজন হতে পারতাম। কিন্তু আমি খুবই ফরচুনেট যে আমি ওই দলটাতে ছিলাম না। সেটার কারণ হচ্ছে, আমরা যখন ব্যাক করি ওরা বারবার বলছিল যে আজকে রাত্র থেকে যাও, তোমরা শহরের ছেলে পেলে আবার কি না কি দেখবে, হয়তো কোনো সমস্যা হতে পারে। আর গ্রামে এগুলো প্রচুর থাকে, এই অশরীরী অস্তিত্বগুলো বা বিভিন্নভাবে ভয় দেখায়। তো আমরা সেটা শুনলাম না। অঞ্চলটাও খুব বিদ্যুৎ পর্যন্ত নেই, তো সেখানে স্টে করা আসলে ওরকম ভাবে সম্ভব না। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসি এবং একটা ভ্যানও পাই। ভ্যানটা ঠিক করে দেয় ওনারাই, ওই বাড়ির লোকজনরাই। তো কয়েকটা গ্রাম ক্রস করার পর আমার নিজের যে দাদা বাড়ি, আমি সেখানে থেকে যাই। তো থেকে যাওয়ার ফলেই আমি সেই যে ঘটনাটা, আমি সেটা ফেস করি না, আলহামদুলিল্লাহ। আমি সেজন্য খুবই ভাগ্যবান। তো তখন আমি যখন ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই আমার দাদা বাড়ি, তো আমার ওই খালাতো ভাইয়েরা অলমোস্ট 3 জন ছিল ওই ভ্যানটাতে। তো তারা যথারীতি চলে গেল। তো গিয়ে বললাম যে তোরা গিয়ে ফোন টোন দিস, আমি আমার দাদা বাড়ি চলে গেলাম। ওরা চলে গেল। তো ওরা যেটা বললো এরপর থেকে, যেহেতু আমি ছিলাম না, ওদের মুখে শোনা যে আমার এক খালাতো ভাই, ও বললো যে আমরা যাচ্ছিলাম এবং ভ্যানওয়ালার সাথেও আমাদের অনেক ধরনের কথা হচ্ছিল। উনি বেশ রসিক গ্রামের মানুষ, বিভিন্ন ধরনের গান গাচ্ছিলেন, ভাওয়া গান, বিভিন্ন গ্রামের যে সমস্ত গান হয় ঐতিহ্যবাহী, সেগুলো তিনি গাচ্ছিলেন। তো এক সময় আমরা একটা রোড ক্রস করছিলাম, গ্রামের মেঠো পথে। যদিও বেশ অন্ধকার, কিন্তু খুব মোটা হরফে লেখা একটা সাইনবোর্ড, যেটা চোখে পড়বে যত অন্ধকারই হোক। আর বিশেষ করে লাল অক্ষরে লেখা, তো সেটা একটু ফোকাস বেশি করছিল। তো সেখানে বেশ বড় অক্ষরে লেখা আছে নিষিদ্ধ ঘর। ওই ঘরটাতে একটা টিনের ঘর, খুব ছোট। তো ওরা বেশ একটু প্রথমে হাসে যে আসলে নিষিদ্ধ ঘর বলতে আমাদের সমাজে সাইনবোর্ডে লেখা ছিল। সাইনবোর্ডে নিজের চোখে দেখেছেন? আমি তো ছিলাম না। আচ্ছা, আমি তো ওই ঘটনাতে ছিলাম না, আমি তো নেমে পড়লাম আগে, একটা গ্রাম আগে আমার দাদা বাড়ি। সেখানে ওরা বললো আর কি, যে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা গ্রামের ঘর, সেখানে লেখা আছে নিষিদ্ধ ঘর। তো নিষিদ্ধ ঘর বলতে আসলে আমাদের সমাজে একটু অন্যভাবে মিন করা হয়, কিন্তু ওইখানে আসলে গ্রামবাসী ওইটা মিন করে না। এটা হচ্ছে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি পরে আসছে, সেটা আমি আসছি ওখানে। তো ওই যে ভ্যানওয়ালা, উনি বিভিন্ন ওনার এই গানের অত্যাচারেই বরং আমার খালাতো ভাইরা বেশ বিরক্ত হচ্ছিল। কিন্তু সে হঠাৎ করে গানটা থামিয়ে দিল, কোনো কথাই সে বলছে না। আর এরা এদিকে ভ্যানে বসে বসে এই টিটকারি মূলক যে কথাগুলো, যে কি রে নিষিদ্ধ ঘর, বা এই একসময় জিজ্ঞেস করে কি ভ্যানওয়ালা ভাই, এটা কি আসলে নিষিদ্ধ ঘর কেন, এটা কেন, এটা আপনার তো এই গ্রামেরই। তো তখন তিনি গ্রামের ভাষায় নাকি বললেন যে ভাইজানরা এগুলো বাদ দেন, তো এগুলো ভালো জিনিস না, এগুলো এই আলোচনা বাদ দেন, এগুলো এখানে ঘটনা আছে, তাড়াতাড়ি দোয়া করেন যেন এই রাস্তাটা তাড়াতাড়ি আমরা পার হইতে পারি, এরকম উনি ওনার ভাষায় বললেন। তো এরকম কিছু দূর যাওয়ার পরে প্রায় ওনাদের ওদের যে ডেস্টিনেশন প্রায় পৌঁছে গিয়েছিল, তার একটু আগে হঠাৎ করে দেখে যে তাদের যে ভ্যানওয়ালা, সে তো চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তারা নোটিস করলো যে ভ্যানওয়ালার মাথা থেকে একদম প্রায় কোমর পর্যন্ত চুল নেমে এসেছে। একদম সুশ্রী মেয়েদের যে চুল থাকে, মনে হচ্ছে সেটা একটা মহিলা। আচ্ছা, তো সে তো মহিলা ছিল না, এক্স্যাক্টলি মহিলা ছিল, পুরুষ ছিল ডেফিনেটলি। সে ভ্যান চালায়, খুবই অদ্ভুত ব্যাপার। তো তারা যেটা বলল
যে এটা কি, মানে ওরা যে বলবে যে এটা কি বা এটা কেন হচ্ছে, এটাও তো বলার সাহস থাকার কথা না। একটা মানুষ চোখের সামনে বদলে যাচ্ছে এবং সে ইভেন্চুয়ালি সে একটা মহিলাই হয়ে গেল। তো আচ্ছা। মহিলা হওয়ার পরে এখন আর কিছু ডিসকাস করার কোনো প্রশ্নই আসে না যেটা কি, এটা যে সুপার ন্যাচারাল কিছু হচ্ছে, অস্বাভাবিক কিছু ঘটছে, এটা বুঝতেই পারছে, সবাই বুঝতে পারবে। তো এখন ওদের যে ভাষ্য শুনলে হাসি পায়, কিন্তু ওদের জন্য হাস্যকর ছিল না। ওরা বলে যে কে কোন দিকে আমরা জানি না, আমি একদিকে আর অন্যরা অন্যদিকে, কিসের ভ্যান আর কিসের ভ্যান চালক আমরা কিছু জানি না, পরে আমরা যার যার মতো আলাদা হয়ে যাই। তো সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে ওই ওদের মধ্যে থেকে একজনকে পাওয়া যায় একটা তাল গাছের উপরে। আচ্ছা, এটাই হচ্ছে একটু বেশি অদ্ভুত। আর বাকিরা ওই গ্রামের মেঠোপথের পাশে সাধারণত যে ধান ক্ষেত থাকে, বিভিন্ন ক্ষেত থাকে, ওখানেই পড়েছিল তারা। আর তাল গাছের উপরে যে ছিল সে বেশ ইনজোর্ড ছিল। কিভাবে গিয়েছিল এটা আমরা বুঝতেই পারছি। উনার কিছু মনে নাই, উনি কিছু বলতে পারেন না। একজন শুধু বলতে পারে, আর বাকিরা প্রায় বলতে পারেন অনেকদিন তারা অ্যাবনর্মালি ছিল। এরকম ঘটনা ঘটলে সবাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো পরবর্তীতে ওদেরকে গ্রামবাসী জিজ্ঞেস করলো, আর তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল যে এরা শহরের ছেলে। কি হয়েছিল তোমাদের? বললো যে একজন শুধু ভাগ্য ভালো বলতে পেরেছিল যে আমাদের এই ঘটনা হয়েছে। পরে ফাইনালি গ্রামবাসী যেটা তাদেরকে ইনফর্ম করলো যে ওই ঘরটাতে, তাও তো অনেক দিন আগের কথা, সেই 90s এর ঘটনা এটা। জি। একটা মেয়ে বেশ মানে নির্যাতিত হয়েছিল যেভাবেই হোক কিছু মানুষের দ্বারা। তো সেই অপমানটা সে সহ্য করতে পারছিল না। আচ্ছা। তো ফাইনালি সে ডিসাইড করে যে সে আত্মহত্যা করতে চায়। কাজটা যদিও গর্হিত কাজ, তারপরে সে ফাইনালি সেটা করে। আচ্ছা। এবং করার ফলে এবং সে এটা এক্সিকিউট করে ওই ঘরেই। আচ্ছা, যে ঘরটাতে পরবর্তীতে মানুষ যে ভেঙে ফেলবে সেই সাহসটাও কেউ করে নাই। কারণ এখানে একটা জিনিস আমি না বললেই না, ওই ঘরটা যেই ভেঙে ফেলতে চেয়েছে, পরবর্তীতে ওই গ্রামে তার লাশ পাওয়া গেছে, এবং এমন লাশ যে সেই লাশটা কোনো মানুষ তাকে হত্যা করেনি। কোনো সে কখনো মানে কোনো মানুষ, নিহত মানুষ ওয়ান্ডেড ছিল না, মানে একদম দেহ তার সব ঠিকঠাক আছে। আচ্ছা, কিচ্ছু হয়নি, সে এমনি মারা গেছে। এটা হওয়ার কথা না, যদিও মানুষ যে কোনো ভাবে মরতে পারে যে কোনো বয়সে, কিন্তু এই ঘর ভাঙার সাথে এই ব্যাপারটা, এই পরামর্শটা দিয়েছে যে এরকম একটা ঘর ভেঙে ফেলা হোক, সে পরের দিন না হলেও কিছুদিন পর তার অস্বাভাবিক মৃত্যু গ্রামবাসী দেখেছে। বেশ সবাই এটা নিয়ে খুব বেশ উদ্বিগ্ন ছিল। তো আমার সেই খালাতো ভাইদেরকে ইনফর্ম করা হলো যে এই ঘরটা এরকমই একটা অভিশপ্ত ঘর, এবং তোমরা যে দেখতে পাচ্ছ এই ঘরটা, প্রশ্ন আসতে পারে যেটা ভেঙে ফেলা হয় না কেন, এই হচ্ছে কারণ। রাসেল ভাই, আমার মনে হয় সেটা ঘরটা এখনো থাকতে পারে। আমি জানি না, অনেকদিন সেই গ্রামে যাওয়াও হয় না, তবে ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিল। বেশ ইন্টারেস্টিং, শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলাম জানি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমি বেসিক্যালি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, এখন একটা মাদ্রাসায় পড়াই। তো যখন আমি পড়াশোনার ছিলাম, তো তখন আমি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসায় পড়ার জন্য আসি, আমি নামটা বলতে চাচ্ছি না। তো সেইখানে আমি যখন আসি, তো ওখানে থাকা অবস্থাতেও আমি ভূত এফএম তো অবশ্যই শুনতাম, এবং এটা ছাড়া আসলে থাকা যায় না, খুব ফেভারিট একটা শো আমার। তো সেটা নিয়ে আমরা যখন রাতে শুনতাম, রাতে তো আর সেভাবে ডিসকাস করতে পারতাম না, কিন্তু যখন সকাল হতো তা আমরা ক্লাসরুমে বসে এগুলো নিয়ে আলোচনা করতাম। তো মানে প্রথম কয়েকটা ঘন্টা আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে করতে চলে যেত। তা আমাদের সঙ্গে একজন ফ্রেন্ড, সেও ছিল, যার ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। সে হচ্ছে আব্দুর রহমান। সে এগুলো শুনতো, আমরা যে এগুলো ডিসকাস করি এগুলো সে শুনতো। তো শুনে সে চুপচাপই থাকতো। অ্যাকচুয়ালি ও মোটামুটি মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু রংপুর থেকে এসেছিল সে। কিন্তু সে আমাদেরকে বলল যে তোমরা তো কোথায় কি ঘটনা শোনো, আমার কাছে আমার নিজের ঘটে যাওয়া ঘটনা আছে, সেটা তোমরা শুনতে পারো। তা আমি খুব হ্যাপি হয়েছিলাম ওই সময়টাতে, যে আমি বাজারে বাজারে বলা যেতে পারে ভূতের ঘটনা কালেক্ট করে বেড়াতাম, মুরব্বীদের কাছে শুনতে চাইতাম, তারা অনেক সময় অনেক মন্তব্য করতো, কিন্তু এ তো দেখি আমাকে সেদে সেদে দিতে যাচ্ছে। তো আমি ভাবতে পারিনি ওর ঘটনাগুলো এতটা সুপার ন্যাচারাল তো বটেই, এটা আরো থেকে আরো বেশি।
তো সেই ঘটনাগুলো ফেস করার পরে সে কিভাবে সার্ভাইভ করছে আসলে এই জীবনে, তো সে আমাকে একটা ঘটনা শোনায়। তাকে আমি রিকোয়েস্ট করি যখন, সে আমাকে একটা ঘটনা শোনালো। তো ঘটনাটা হচ্ছে যে 2011 বা 2012 এই সময়টার মধ্যে ও বগুড়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসেছিল রংপুর থেকে। তো আমি সে মাদ্রাসার নাম বলবো না, খুব বিখ্যাত একটা মাদ্রাসা। তো ও মাদ্রাসায় বিশেষ কিছু কারণে থাকতে পারেনি, অনেক গ্যাদারিং হয় সেখানে, অনেকের সাথে একসঙ্গে থাকতে হয়। তো ফলে ও কিছু ফ্রেন্ডস জুটিয়ে ফেলে যাদের নিয়ে ও একটা মেস ভাড়া করে থাকতে পারবে এরকম একটা। তো মেস নেয়, কয়েকটা মাস বেশ ভালো যাচ্ছিল ওদের, পড়াশোনাও বেশ ভালো চলছিল। তো বলল যে আমি হঠাৎ একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে আমরা যখন স্পেসিফিক একটা ক্লাস করতাম, ওই ক্লাসের যিনি লেকচারার ছিলেন খুবই বুজুর্গ ব্যক্তি, আমরা যেটাকে বলি আধ্যাত্মিক ব্যক্তি। তো সে আমাদেরকে পড়াতো, হাদিস পড়াতো। তো পড়ানোর সময় আমরা যারা সামনে বসতাম ওই শিক্ষকের, তো আমাদেরকে উনি হাদিস পড়াতে পড়াতে অনেক সময় জিজ্ঞেস করে না শিক্ষকরা যে তোমরা কি হাদিসটা বুঝতে পেরেছো কিনা বা পড়াটা বুঝতে পারলে কিনা। তো তখন আমরা যখন বলতাম যে জি ওস্তাদ জি আমরা পড়াটা বুঝতে পেরেছি, তো তখন তিনি একটা অদ্ভুত একটা মানে অ্যাক্ট করতেন তিনি, যে তিনি পেছন দিকে আবার তাকাতেন। পিছন দিকে তাকিয়ে তিনি ওই ভেরি সিমিলারলি তিনি জিজ্ঞেস করতেন কি তোমরা কি পড়াটা বুঝেছো। অনেক সময় বাবারাও বলতেন, অনেক সময় শুধু বলতেন যে তোমরা কি পড়াটা বুঝেছো কিনা। তো আমার সে বন্ধু আব্দুর রহমান ও বলে যে আমরা কয়েকজন এটা নিয়ে রীতিমতো মানে ক্লাসে কয়েকদিন খুবই হেসেছি যে মানে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, তো তিনি কার দিকে তাকাচ্ছেন, কাকে জিজ্ঞেস করছেন তিনি অ্যাকচুয়ালি যে তোমরা পড়াটা বুঝেছো কিনা। এরকম কি হতে পারে যে দেয়ালের ওই পাশে অন্য কোনো স্টুডেন্টরা আছে তাদেরকে বলছে, সেটাও তো পসিবল না, কারণ দেয়াল ভেদ করে তার সেখানে তিনি জিজ্ঞেস করতে পারেন। তো এখন আসলে ঘটনাটা কি, এটা নিয়ে ওরা বেশ অতি আগ্রহী, যেটাকে বলে আর কি, যে জিনিসটা কখনোই ভালো না। তো আমার বন্ধু আব্দুর রহমান ও বলে যে এটা নিয়ে আমরা শুরুতে খুব একটা দৃষ্টিপাত ওরকম করিনি বা এটা নিয়ে খুব একটা ভাবতাম না, কিন্তু আস্তে আস্তে দেখতাম যে উস্তাদজি এরকম করতেই থাকে কন্টিনিউয়াসলি। আচ্ছা, তো এক সময় এটা এমন হয় যে আমরা পড়াশোনা ঠিক মতো করছি, কিন্তু এই জিনিসটাকে একটু সলভ না করলে পরে আমাদের হচ্ছিল না, কারণ এটা তো একটা মানে কমন ঘটনা না এটা। তো তিনি মানে আমার ওই ফ্রেন্ডটা তো বলে যে আমরা তখন এটা নিয়ে একটু গভীরে তলিয়ে দেখবার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি হচ্ছে। তো মাদ্রাসার কিছু যারা পুরাতন স্টাফ ছিলেন, তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই উস্তাদজি সম্পর্কে আপনারা কি জানেন, মানে উনি কি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় এই যে 20-30 বছর যাবত হাদিস পড়াচ্ছেন, তিনি বড় শাইখুল হাদিস, তো ইনি কি এরকম অ্যাক্ট কি সবসময় করেন। তো মাদ্রাসার যে দপ্তরি ছিল, দপ্তরে যিনি কাজ টাজ করেন আর কি, তো উনি বললেন যে এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা তোমাদের কাজে মন দাও, পড়াশোনা করো। আচ্ছা, তো আব্দুর রহমান বলে যে বেশ বেরসিক একজন মানুষ, তার ধমকে আমরা আর সেদিকে আর ভাবলাম না, কিন্তু আমরা ভিতরে ভিতরে ভাবছিলাম, কিন্তু তার কাছে বা আর কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করবো সেই সাহসটা করে উঠতে পারছিলাম না। আবার আমাদের আবার মাদ্রাসা থেকে বের না করে দেয় আবার। তো তারপরে এক রাতের কথা, যে রাতটা ওর জীবনে আসলে শেষ রাত হতে পারত, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি যে সেটা হয়নি। আর ও আসলে ওই শুরুর থেকেই একটু আন্দাজ করতে পারছিল, যে একটু প্রেডিক্ট করতে পারছিল যে কিছু একটা ঘটনা ঘটতে পারে, যেহেতু এই এরিয়াতে আমাদের উস্তাদ যে এরকম একটা অ্যাবনর্মাল না ঠিক ওরকম ব্যক্তির সামনে, আসলে অ্যাবনর্মাল শব্দটা যায় না, মানে একটু আনইউজুয়াল একটা ব্যাপার। এটা কেন, এটা নিয়ে ভাবতে ভাবতে এক সময় আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আসলো। তো তখন আমাদের ও যেহেতু বগুড়ার লোকাল ছিল না, তো ওর সেই রংপুর চলে যাওয়াটা পসিবল ছিল না। আর স্থানীয় যারা ছিল লোকাল, ওরা হচ্ছে যেহেতু সামনে এক্সাম, তো সেই জন্য কিছু টাকারও প্রয়োজন হচ্ছিল, আর পরীক্ষার সময় যেহেতু একটা প্রিপারেশন থাকে তখন আর যাওয়া সম্ভব না, এই জন্য আগেই একটু সবাই একটু বাড়ি থেকে ঘুরে আসছিল। তো ওর সামনে যেহেতু সেই অপশনটা ছিল না, তো সে ওখানেই রয়ে গেল কয়েকটা দিন।
তো কয়েকটা দিনের জন্য সে থাকতে থাকলো। হঠাৎ একদিন বৃহস্পতিবারের ঘটনা এটা, রীতিমতো সে একাই থাকছে গত কয়েকদিনের মতো আজও। কিন্তু তার কাছে ওই আমি যেটা বলছিলাম যে ও একটু ফরচুনেট যে ও কিছুটা আন্দাজ করতে পারছিল যে এরকম ঘটনা ঘটতে পারে, যার কারণে ও কিছুটা সাহস আগেই সঞ্চয় করে রেখেছিল ওর মনে। তো ওই রাতের ঘটনা, ও ঘুমিয়ে গেছে। রাতটা খুব বেশি তখন হয়নি, কয়টা হবে, 11টা এরকম হবে, 11:30। কিন্তু ও মশারি খাটিয়ে যখন ঘুমিয়েছিল, ওর স্পষ্ট মনে আছে যে ও মশারিটা টাঙিয়েছিল, এরপরেও ঘুমিয়েছে। তো ও যেটা খেয়াল করে যে রাত তখন কটা হবে, ওই রকমই হয়তো বা কিছুক্ষণ ঘুমিয়েছে, 12টা বেজেছে বা তার থেকে একটু বেশি। তো ও দেখে যে ওর প্রচন্ড মশার কামড়ে ওর কাঁচা ঘুমটা ভেঙে গেল। ও বেশ বিরক্ত। তো ও যেটা দেখলো যে ও যে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিল, মশারিটা সেখানে নাই। মশারিটা নাই মানে মশারিটা যদি ওর পাশেও থাকতো তাহলেও ও এতটা ভয় পেত না। কিন্তু দেখে যে মশারিটা সুন্দর করে ভাঁজ করে ওর বালিশের নিচে কে যেন খুব যত্ন করে রেখে দিয়েছে। আচ্ছা, যেটা কখনোই পসিবল না। তো ও চিন্তা করে যে আসলে এটা কি। ও তখন 100% শিওর যে আমি আজ রাতে মশারি টানাইনি, এটা আমার মনের ভুল, সবসময় টানাই, আজকে টানাইনি। তো ও তখন ওর মনে তখনও এরকম কোনো ভয়ের উদ্রেক হয়নি যে এখানে সুপার ন্যাচারাল কিছু ঘটতে যাচ্ছে, এরকম ও ভাবতে পারেনি আসলে ওই সময়টা। আচ্ছা, তো তখন চিন্তা করলো যে লাইটটা একটু অন করা দরকার। তো সেই জন্য তো ডেফিনেটলি খাট থেকে নামতে হবে। রাইট। তো খাট থেকে নামতে গিয়ে যেটা ও দেখলো যে আসলে একটা কথা কি, ওর তখন মনে মানে 100% শিওরও যে আমি মশারি টানিয়েছিলাম। ও যে ভাবছে যে আমি মশারি টানাইনি, এটা হচ্ছে ও কিছুটা সাহস নেওয়ার জন্য। আচ্ছা, তো এখন সাহস আর কত নেবে, ওর সামনে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা তখনও অপেক্ষা করছিল। ও তখন দেখতে পেল যে খাট থেকে যখন নামবে, ও দেখতে পেল যে খাটটা ঠিক মাটি থেকে কম করে হলো 3 ফুট উপরে। আচ্ছা, এটাও দেখতে পেল, অন্ধকারে দেখা সম্ভব না, ওর কাছে মোবাইল ছিল, মোবাইলের আলোতে দেখতে পেল। মানে ও অন্ধকারে যখন মাটি হাতড়াচ্ছিল, মানে পাটা রাখতে চাচ্ছিল কোথায় আমার স্যান্ডেল আর কোথায় মেঝে কোথায়, পাচ্ছিল না। তো ও দেখছে আশ্চর্য, মানে আমি খাট থেকে পড়ে যাচ্ছি কিন্তু মেঝে খুঁজে পাচ্ছি না, এটা কি। তো তখন আমার ফ্রেন্ড বলে যে আমি তখন একটু ভয় তো অবশ্যই পেলাম, কারণ এটা তো হওয়ার কথা না। রাইট। তো ও তখন বললো যে আমি তখন মোবাইলের টর্চ লাইট দিয়ে আমি তখন মেঝেতে ধরলাম, দেখি যে আমার খাটটা রীতিমতো ভাসছে, মানে 2.5 থেকে 3 ফুট উপরে ওর খাটটা রয়েছে। তো এই ঘটনাটা যখন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি দেখবে যে তার খাটটা হতে পারে মশারি টানিয়ে ঘুমিয়েছিল কিন্তু সেটা ভাঁজ করে রাখা, এটা না হয় মেনে নেওয়া যায়। কিন্তু ও আসলে যখন বলছিল রাফি ভাই যে আমি দেখতে পাচ্ছিলাম যে ওর মানে ও ঘামছে, কারণ ঘটনা তো ওর সাথে ঘটেছে। জি, এবং সেটাই হবে, আমরা শুনে মজা পাচ্ছি, কিন্তু ও তো সেরকম না। ও যেহেতু ফেস করেছে ঘটনাটা, তো ও বললো যে আমি তখন যখনই দেখলাম যে আমার খাটটা মাটি থেকে 3 ফুট উপরে, তা আমি ভাবলাম সামথিং ইজ রং। এবং আমি তখন একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম যে আমি একটা চিৎকার দিতে পেরেছিলাম। এটা আসলে তার ক্রেডিট না, এরকম চিৎকার বেরিয়ে যাবে আসলে। তো চিৎকারটা যখন সে দিল, তো তখন আর সে কিছু বলতে পারবে না, অবভিয়াসলি সে সেন্সলেস। আর এই চিৎকারটা বেশ কাজে দিয়েছিল, কারণ আশপাশের যারা ছিল, যেহেতু রাত অতটা গভীর হয়নি তখনও, তো সেই জন্য আশপাশের মানুষ চিন্তা করলো যে আবার কোনো ধরনের ঘটনা ঘটলো কিনা, কত ধরনের ঘটনা ঘটে আজকাল, তো কি হলো, ব্যাপারটা কি। তো সবাই আসলো, আসার পরে দেখলো এলাকাবাসী বা ওরই যারা পাশের রুমে যারা ছিল ক্লাসমেট, ওরাও মেস ভাড়া নিয়েছিল। তো ওরা এসে দেখলো যে ভিতর থেকে লক করা, আবার এরকম বিকট একটা আওয়াজ, কিভাবে এটা হলো। তো দরজার চৌকাট ভেঙে ভিতরে গেল, গিয়ে দেখে যে একদম ফিট হয়ে পড়ে আছে মেঝেতে, এবং কিছুটা মুখ দিয়ে ওই সাদা এক ধরনের লালা এরকম বেরিয়ে পড়ছে, মানে একটা বিশ্রী অবস্থা। তো সবাই বললো যে আগে ওকে জ্ঞান ফেরানো হোক, সব শোনা যাবে। আর ওরা চিন্তা করলো যে কোনো চোর ডাকাতের অ্যাটাক হয়েছিল কিনা। বলছে না, এখানে তো চোর ডাকাত আসবে কোত্থেকে, এবং সবকিছু একদম আগের মতো, জানালা ভাঙানা, আবার দরজা
সব ঠিক আছে। তো ও যেটা বলে যে আমি যখন বেশ কয়েক ঘন্টা পরে, মানে সকালবেলা অবশ্যই, পরের দিন দুপুরের দিকে ওর জ্ঞান ফেরে। ও বলে যে আমি যখন উঠি, মানে আমি যখন জ্ঞান আমি ফিরে পাই, তখন আমি দেখি, আমি আবিষ্কার করি যে আমি একটা খাটে শুয়ে আছি, এবং ওই যে যেই যে শিক্ষক আমাদের, যাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম, সে সেখানে আমার ডান পাশে বসে আছে। তাকে দেখে আমার বেশ সাহস লাগছিল, কেন জানি, ও বলে। তো ওকে তখন জিজ্ঞেস করা হয়, যে ওই শিক্ষক জিজ্ঞেস করেন যে কি হয়েছিল তোমার। তো সে তখন এই পুরো ঘটনাটা খুলে বলে। তো তখন উস্তাদ জি ওকে যে ঘটনাগুলো বলে সেটা রীতিমতো অবিশ্বাস্য। তো সে বলে যে আসলে তোমরা এই আমার ক্লাসে যখন ক্লাস করতে, তখন তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার পেছনে অন্তত পক্ষে 40 থেকে 50 হাজার জিন আমার দর্শে, অর্থাৎ ক্লাসে, তারা নিয়মিত ক্লাস করে এখনো, এবং করবে তারা। তোমরা যেরকম শিক্ষা নিতে এসছো, ধর্মীয় শিক্ষা, তাদেরও এরকম মনে চায় এবং তারাও এরকম করে, এটা করে থাকে এটা। তো সেই জন্যই তারা মূলত আসে। আর আমি তাদের খুবই শ্রদ্ধাভাজন এবং পছন্দের একজন শিক্ষক। আমি তাদেরকে হাদিসের দর্শ দেই এবং তারা আমাকে খুব শ্রদ্ধা করে। তো আমাকে যে যখন তোমরা অপমান করেছো, আমাকে অনেকে বলেছে পাগল, আমি পিছন দিকে কেন তাকিয়ে এগুলো বলি যে তোমরা পড়া বুঝতে পেরেছো কিনা, এগুলো নিয়ে তোমাদের এত আগ্রহী না হলেও চলতো। তো এই বিষয়গুলো আমি কিন্তু তাদেরকে নালিশ করিনি, যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমার কিছু ছাত্র আমাকে ইনসাল্ট করছে, তোমরা এর শোধ না, আমি এটা বলিনি। ওরাই এই ঘটনাটা সহ্য করতে পারেনি। তো তোমাদের এই যে সার্কেল ছিল, ফ্রেন্ড সার্কেল যে কয়জন, তো ওরা অপেক্ষায় ছিল যে কখন তোমরা একা ওই ঘরটাতে শোও, একা কাউকে পেলে বেশি এটা জমবে। তো ওরা এই যে কোনো, যখনই তোমাকে একা পেয়েছে, বাকিরা সবাই চলে গিয়েছে বাড়িতে, তো তখন তোমাকে একটু শায়েস্তা করার জন্য বলো আর শিক্ষা দেওয়ার জন্য বলো, এই তোমাকে একটু শিক্ষা দিল আর কি, যে এটা নিয়ে বাড়াবাড়ি করো না। এবং আমার সেই ফ্রেন্ড বলে যে সে তখন একদম ঘেমে নিয়ে অস্থির, কারণ ঘটনা সে যখনই এরকম রিমেম্বার করে, সে তো এরকম সে ঘেমেই যায়, সে বলে, এবং সে আজ পর্যন্ত সেটা নিয়ে খুব উদ্বিগ্ন। তো সে বলে যে আমি তখন ওই মাদ্রাসায় আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো তারপরে আমি ঢাকার দিকে চলে আসি, কোনো মতে আমি মাধ্যমিকটা কোনো মতে শেষ করে, অর্থাৎ দাওরায়ে হাদিস, যেটা মাদ্রাসা লাইনের যেটা সর্বশেষ ক্লাস, সেটা সে কমপ্লিট করার পরে সে ঢাকার সেই আমি যে মাদ্রাসায় হায়ার এডুকেশনের জন্য এসেছিলাম, সে ওখানে চলে আসে এবং তার সাথে আমার দেখা হয়, এবং সেই পুরো স্টোরিটা আমাকে বলে। তো জানি না কেমন লাগলো আপনাদের, জাস্ট একটা ঘটনা শেয়ার করলাম। রাসূল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রথম ঘটনার জন্য। আমার এখনকার যে ঘটনাটা, সেটা হচ্ছে আমার নিজের নানুর সাথে ঘটা ঘটনা। এটা হচ্ছে অলমোস্ট 40 বছর আগের ঘটনা। তো তখন এই ভূত প্রেত বা জিন যেটাই বলি আমরা, তো অবশ্যই জিন বিশ্বাস করি। তো সেটা তখন এইগুলোর স্বর্ণযুগ ছিল বলা যায়। তো তখনকার একটা ঘটনা আমি বলছি। তো আমার নানু যখন বিয়ে হয়, নানু আর নানার, তো তাদের বৈবাহিক জীবনের ফার্স্ট অ্যাবাউট 5 to 6 ইয়ার্স আমার নানু কিছুতেই কেন জানি কনসেপ্ট করতে পারছিলেন না। মানে বাচ্চা পেটে আসলেই সেটা যেভাবেই হোক মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তো এটা কেন হচ্ছে এটা ঠিক ওনারা ধরতে পারছিলেন না। আর তখন তো এতটা চিকিৎসা এতটা উন্নত ছিল না। তো ওই গ্রামের যারা উজ্জাত বা কবিরাজ, এরা যারা ছিলেন, তো তারা বললেন যে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তবে কিছু ওষুধ দিচ্ছি, হয়তো বা এটা ঠিক হয়ে যাবে, আর কিছু প্র্যাকটিস দিচ্ছি, এটা নিয়মিত করবেন, হয়তো বা এই প্রবলেমটা হবে না। তো আমার নানু তখন বেশ সিরিয়াস এই বিষয়টাতে, যে কিভাবে এটা এই প্রবলেমটাকে মোকাবিলা করা যায়। তো এক সময় আমার নানু, তাকে বলা হলো যে আপনি যখন আপনার পেটে ঠিক বাচ্চাটা আসবে, তখন আপনি দয়া করে এই আপনার যে স্বামীর বাড়ি, অর্থাৎ যে শ্বশুর বাড়ি, এখান থেকে আপনি দয়া করে বের হবেন না। এই বাড়িটা আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি, যেটা বন্ধ বলে, উঝারা এসে করে দেন। তো তারা এটা এই বাড়িটাকে বন্ধ করে। তো যার ফলে আমার নানু তখন বেশ সিরিয়াস হয় বিষয়টা নিয়ে, এবং তিনি আলহামদুলিল্লাহ প্রথম সন্তান কনসেপ্ট করলেন এবং ডেলিভারি ফাইনালি হলো। আমার বড় খালা তিনি পৃথিবীতে আসলেন।
তো এরপরে আমার আম্মু হয়, ওনারা মোট 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। তো থার্ড যে আমার মামাটা হওয়ার কথা ছিল, তিনি যখন আমার নানুর পেটে আসে, তো তখন একটা খুব অপ্রীতিকর একটা ঘটনা ঘটে যায় যে আমার নানু, তাকে বলা হয়েছিল ঘরের বাইরে না যেতে। তিনি সেভাবেই চলছিলেন। খুব কষ্ট হচ্ছিল যদিও, তিনি সব প্রয়োজন ঘরেই সারতেন বেশিরভাগ, যতটুকু পারা যায়, এবং ঘরে খুব দ্রুত চলে আসতেন। তো তারপরে একদিন যেটা হয়, খুবই গভীর রাত, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, ঝড়, সেই সাথে শিলাবৃষ্টি, খুব বিদ্ভুত একটা অবস্থা। তো আমার নানু এবং নানা এটা একটা জিনিস খেয়াল করে যে তাদের ঘরের বাইরে কেউ একজন আছে। মানে বৃষ্টি হলে সাধারণত যেটা হয় আর কি, মানুষজন আশ্রয় নেয়, কোন একটা ছাউনি দেখলে বা কিছু একটা এরকম মাথার উপর পেলে সেখানে চলে আসে। তো সেই একটা পরিস্থিতি হয় তখন যে কিছু মানুষ, 2জন মানুষ তখন আমার সেই নানু বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়ায়। উপরে যেহেতু টিনের ছাউনি আছে, একটু বৃষ্টির থেকে, কিন্তু একসময় তারা নক করে আমার নানু সেই ঘরে। তো নানা জিজ্ঞেস করে কে। তো তখন তারা আওয়াজ দেয় যে আমরা তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। প্রথম আমরা যখন এখানে আসলাম আপনার এই ছাউনির নিচে বারান্দাতে, তো তখন বৃষ্টিটা ওইরকম তুখর বৃষ্টি ছিল না। তো এখন তো আমরা ভিজেই যাচ্ছি, একটু কি আমরা ঘরের ভিতর ঢুকতে পারি? তো নানা 7-5 না ভেবে অবশ্যই বললেন যে অবশ্যই আসতে পারেন। আর এত রাতে কাউকে অতিথি হিসেবে বরণ করে নেওয়া, এটা আজকের সমাজে যদিও ইম্পসিবল এটা, কিন্তু তখন এটা পসিবল ছিল, কারণ তখনকার মানুষজন এত খারাপ ছিল না। রাতে অন্তত চুরি ডাকাতি করতে আসবে এরকম পরিস্থিতি তখন ছিল না, মানুষজন ভালো ছিল। তো নানু যদিও অ্যাজ ইউজুয়াল মহিলা মানুষ, তিনি অনেক কিছু ভাবলেন যে না, এত রাতে দরজা খোলার দরকার নেই, আবার কি না কি হয়। তো নানা বললেন আরে মানুষের বিপদ আপদ হতে পারে, আমাদেরও তো হতে পারে। তো তিনি দরজা খুলেই দিলেন। ইভেনচুয়ালি তিনি দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখলেন যে দম্পতি টাইপের এরকম, একজন পুরুষ একজন মহিলা। তো তারা সেখানে দাঁড়িয়ে, বেশ বয়স্ক, এবং তাদেরকে দেখে যেটা মনে হচ্ছিল যে আমরা যেটা সাধারণত শুনি যে ভৌতিক কোনো কিছু ঘটলে সাদা কাপড় এরকম কিছু নিয়ে আসে এবং ফর্মাল ড্রেস, একদম কেতাদুরস্ত পোশাক, সেরকম না। মানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কেবলই চাষবাস করে আসলেন বা কোথাও গিয়েছিলেন, এরকম টাইপের আর কি। মানে একদম সিম্পল তারা ছিল একদম। তো নানা বললেন যে আসেন, ভিতরে আসেন, বসেন। তো তখন আমার নানু তো তাদের সামনে আসেনি। তো মামাকে নিয়ে তিনি পাশের ঘরেই শুয়েছিলেন। ঘরটা বেশ দূরেও ছিল। মানে অপ্রীতিকর কোনো ঘটনা যে ঘটতে পারে এটা তারা কিছুতেই প্রেডিক্ট করতে পারেন নাই। তো একসময় ওই মেহমান যারা আসলেন ঘরে, তাদের সাথে নানা বিভিন্ন প্রকারের কথা বলছিলেন, কি ব্যাপারে এত রাতে কোত্থেকে আপনারা আসছেন, কোথায় যাচ্ছেন, এগুলো আর কি। তো নানু মামাকে নিয়ে পাশের ঘরেই ছিলেন এবং বেশ দূরেই ছিলেন, ওই ঘরটা বেশ দূরেই ছিল। আর উনি বসেছিলেন হচ্ছে বসার ঘরে। তো এরকম কিছুক্ষণ ঘটনা মানে এই তাদের এই কনভারসেশন চলতে চলতে একসময় ওই 2জন অতিথি তারা বলেই বসে, তো আমরা এখন চলেই যাই, কতক্ষণই বা থাকবো এখানে, আর বৃষ্টি তো থামছে না, আমাদের তো বাড়িও ফিরতে হবে। তো নানা বললেন যে না, সে কি করে হয়, আপনারা বসেন, আজকের রাতটা না এখানে থেকেই যান। তো তারা বলে না, সেটা হয় না, আমরা চলেই যাই। তো নানুকে ডাক দিলেন যে এই যে চলে যাচ্ছে ওনারা, তুমি কি একটু দেখা করবে কিনা বা এরকম কিছু বলবে কিনা। 2জন মানুষ আসলেন। তো নানু এসে বলে যে আপনারা থেকে গেলেই পারতেন। প্রথমে যদিও তিনি একটু ভয় পাচ্ছিলেন, পরে বুঝলেন যে না, এরা একদমই গ্রামের মানুষ, একদমই নিরীহ মানুষ, একদম নেহাত বিপদে পড়েই আমাদের ঘরে এসছেন। তো নানু তখন বলে যে আপনারা থেকে গেলে পারতেন। তো তারা আলটিমেটলি চলেই গেল। তো চলে যাওয়ার পরে যেটা হয় যে বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু ডেফিনেটলি তাদের জন্য এটা খুব পেইনফুল ছিল। কারণ তারা যখন মেহমানদেরকে বিদায় দিয়ে তারা যখন আমার মামার কাছে ফিরে যায়, মামা তখন হয়তো বা 6-7 মাসের একটা বেবি, বাচ্চা একটা মানুষ। তো সে ঘুমিয়েছিল ওই সময়টা। তো নানু এবং নানা যখন গিয়ে দেখে যে মামা তো শুয়ে আছে অবশ্যই, কিন্তু মামা ওয়াজ ডেড, মানে ফাইনালি হি ওয়াজ কিল্ড। কারণ
এই মানে সে ওইরকম নিঃশ্বাস নিচ্ছে না, নাকের কাছে হাত নিয়ে দেখা গেল, এবং তাকে একটু নাড়াচাড়া দিলেই যেখানে কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, সে সেরকম কোনো রেসপন্ড করছে না। তো যার ফলে তারা নিশ্চিত হলেন যে মামা আর নেই। তো এখন এটা কেন হলো, পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক পার্সোনালিটি যারা আছেন তাদেরকে এটা ইনফর্ম করা হলো, কাল রাতে আমাদের এরকম ঘটনা হলো। তো তারা যেটা বললো যে তোমরা যথেষ্ট পরিমাণ কনসিয়াস ছিলা এই বিষয়টাতে, যে তোমার স্ত্রী অর্থাৎ আমার নানি ঘর থেকে তো বের হচ্ছিল না, তো ঘর থেকে যেহেতু সে বের হচ্ছিল না, ওরা কোনো ক্ষতিও করতে পারেনি। মানে জিন যেগুলো আমরা বলি আর কি, ক্ষতিকারক জিন, ভালো জিনও আছে, বদ জিনও আছে, তো ওরা ক্ষতি করতে পারতো না। কোনো একটা অজুহাতে তারা তোমাদের ঘরে আসে, এবং সেই দিনের যে দুইজন অতিথি, তারা কখনোই অতিথি ছিল না, তারা ছিল একদম স্রেফ মানুষরূপী কিছু দুইজন জিন। এবং তারা এসে যখন তোমাদের ঘরে প্রবেশ করে, তারা তোমার সেই বাচ্চাটিকে মেরে ফেলতে তারা সক্ষম হয়। এবং তাদের পাওয়ারফুল, মানে তাদের পাওয়ারটা এত মানে শক্তিশালী পাওয়ার ছিল রাসেল ভাই, যেটা মামা তাদের সাথে দেখাই হয়নি। মামা ছোট বাচ্চা, সে অন্য ঘরে শুয়ে আছে, তারা শুধুমাত্র এই ঘরে আসলো, এসে বসলো, মামার সাথে তাদের কোনো মিটই হয়নি। তারপরেও তারা কি এমন করলো, জাদু বলেন বা যেটাই করেন আধ্যাত্মিক ভাবে, তো মামাকে তারা যেভাবেই হোক মেরে ফেলতে সক্ষম হয়। তো ফাইনালি এটা খুবই একটা কষ্টদায়ক একটা ঘটনা ছিল। তো নানু আমাকে ঘটনাটি বলেছে, তো নানু একদিন পর অবশ্যই কষ্টটা বলে গিয়েছে, বাট তিনি যখন এই ঘটনাটা শেয়ার করলেন আমাদের সাথে, আমি দেখতে পেলাম যে তিনি বেশ খুবই কষ্ট পাওয়ার মতো একটা ঘটনা, কষ্ট পাওয়ার মতো একটা তো ব্যাপার। এই ছিল আমার সেকেন্ড স্টোরি। আমি এখন শেষ করছি, যদি আমি সুযোগ পাই হয়তো বা আমি আরো বলতে পারবো। আসিফ ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। তো ঘটনাটা ঘটে 1991-এ। তখন আমার আব্বুর ফ্যামিলিতে ছিল, তার আগে বলি আমার আব্বুর ফ্যামিলিতে ছিল যে আমার আব্বুর বড় ভাই, দ্যাট মিনস আমার চাচা, চাচি এন্ড আমার দাদি। আর আমার আব্বা যখন খুব ছোট থাকতে আমার দাদা মারা যায়। তো ওই সময়ে মানে আমার আম্মুর সাথে আব্বুর বিয়ে হয়। তো এর 1 বছর পর আমার চাচির একটা বেবি হয়, সেটা মেয়ে ছিল। তো তার মাঝে কিছু অস্বাভাবিক লক্ষণ মানে লক্ষ্য করা যায়, যেটি যখন সে তার মার কুলে থাকতো বা অন্য কারোর কুলে থাকতো, সে খুব কান্না করতো এবং খাবার খেতে চাইতো না। তো এক সময় দেখা যায় যে আম্মুর কুলে গেলে সে খুব শান্ত হয়ে যায়, এবং মানে আম্মু খাবার দিলে সে খায়। তো এভাবেই চলতে থাকে। তো একটা সময় মানে সেই আমার চাচাতো বোন মানে আম্মার দিকে মানে খুব এক অদ্ভুত চাহনিতে চেয়ে থাকে। তো আম্মার প্রথম দিকে সেটা কেয়ার করে না। তো তারপর থেকে যখন এটা চেয়ে থাকে, তখন এটা সবাই জানতে পারে, এবং এলাকায় মানে মোটামুটি পাশের বাড়িগুলোতে জানাজানি হয়ে যায় যে আমার চাচাতো বোনের মধ্যে কিছু একটা আছে বা কোনো প্রবলেম আছে। তো পাশের মানুষ আম্মুকে বলে যে, তার আগে বলেনি যে তখন আমার বড় বোনের জন্ম হয়নি, তখন আমার বড় বোন আম্মুর গর্ভে ছিল 5-6 মাসের। তো তখন আশেপাশের মানুষ আম্মাকে মানে নিষেধ করতো যে যেহেতু ওর মাঝে কিছু একটা প্রবলেম আছে, তোমার দিকে এভাবে চেয়ে থাকে, সে তার মার কুলে থাকে না, কারো কুলে থাকে না, তোমার কাছে আসলে সে খাবার খায় বা তোমার কান্না বন্ধ করে দেয়, অদ্ভুতভাবে চেয়ে থাকে ভয়ঙ্করভাবে, তার মানে তুমি ওকে নিও না, কোনো প্রবলেম হতে পারে। তো আম্মু সেটা শোনার পর মানে তাদের কিছুই বলে না। এন্ড আম্মু মনে মনে ভাবে যে আমার শাশুড়ি যেহেতু আমাকে কিছু বলছে না, দ্যাট মিনস আমার দাদি আর আমার বাবা মানে আমার বাবা ওনাকে আম্মুকে কিছু বলে নাই এই ব্যাপারে। তো তিনি আম্মু ভেবেছিল যে হঠাৎ করে যদি তাদেরকে না করা হয় যে এই বাচ্চাকে আমার কোলে দিবে না, তো তখন হয়তো বা তারা রাগ করতে পারে বা তারা মনে কষ্ট পেতে পারে। তো সেই ভেবে আম্মু আমার সেই কাজিন মানে আমার বোনকে রাখে, নিজের মতো, নিজের বেবির মতোই রাখে, তাকে খাইয়ে দেয়, তার কাছেই রাখে। তো রাসেল ভাই, যা হয় তার পরবর্তীতে একটা সময় আমার সেই বোন মারা যায়। তো মারা যাবার 4 থেকে 5 মাস পর আমার সেই বড় বোন, তার নাম রুনা, তার জন্ম হয়। এবং কিছুদিন যাবার পর তার মাঝে সেই সেম লক্ষণগুলা মানে লক্ষ্য করা যায়। তো আমার আম্মা বুঝতে পারে যে তার মাঝেও সেই আমার মারা যাওয়া চাচাতো বোনের যে লক্ষণগুলা ছিল
সেগুলা ঘটছে। যেমন সে আম্মুর দিকে মানে ওই রকম অদ্ভুত চাহনিতে চেয়ে থাকতো, এবং মানে চাহনিটা ছিল অদ্ভুত ভয়ঙ্কর, যে আম্মু খুব ভয় পায়। তারপর সে খুব কান্না করে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা ছিল, সে রাসেল ভাই মানে প্রচুর খাবার খেত প্রচুর। তাকে দেখা যেত প্রচুর খাবার খেত। তো একটা সময় আম্মু আমার বোনকে নরসিংদীর কোনো একটা লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায়। তো সেখানে ডাক্তার কোনো সমস্যা পায় না, সেখানে গিয়ে সে নর্মাল ভাবে আচরণ করতে থাকে, বাড়িতে যেভাবে আচরণটা করে সেই আচরণটা সেখানে করে না। তো ডাক্তার বললো যে তার মাঝে কোনো প্রবলেম নেই, তাকে আপনার বাড়িতে নিয়ে যান। তো আম্মু আব্বু চিন্তিত হয়ে পড়লো যে ডাক্তাররা ওইটা মানে কোনো সলভ করতে পারছে না। তো তারপর তার যে কান্নাটা